18 জুন 2026 ওয়াশিংটনের হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুম। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাঁড়িয়ে আছেন সাংবাদিকদের সামনে। তার গলায় রাগ, হতাশা আর প্রচ্ছন্ন হুঁশিয়ারি। আর এই ভিডিওটি গত 24 ঘন্টায় গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। কেন? ভ্যান্স বলছেন ডোনাল্ড ট্রাম্প বর্তমান সময়ে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েল জাতির প্রতি সহানুভূতিশীল। তারপর একটু থেমে তিনি আরও বললেন, যদি আমি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতাম তাহলে বিশ্বের যেখানেই থাকুক না কেন আমার একমাত্র শক্তিশালী মিত্রকে এরকমভাবে আক্রমণ করতাম না। এই কথাগুলো কি শুধু কূটনৈতিক বার্তা? না, এটা একটা সতর্কতা, বলা যেতে পারে এটা একটা হুমকি। আর এই হুমকির লক্ষ্য একজনই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্প ইতিমধ্যেই নেতানিয়াহুকে পাগল বলে আখ্যায়িত করেছেন। ইরানের সঙ্গে আলোচনা চলাকালীন তাকে পাশে রাখেননি এবং লেবানন এবং ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করেছেন। আর ভ্যান্স এইসব ক্ষোভকে একটি প্রকাশ্য বিবৃতিতে একত্রিত করলেন। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট কিভাবে তৈরি হলো? যিনি ট্রাম্পকে একসময় ইসরায়েলের সেরা বন্ধু বলে ডাকতেন, আজ তিনি ট্রাম্পের সবচেয়ে বড় বোঝায় পরিণত হলেন কি করে? এই পুরো সংকটের দায়ভার কি শুধু নেতানিয়াহুর নিজের? আজকের এই এপিসোডে আমরা আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের এই ক্রুদ্ধ বক্তব্যের বিশ্লেষণ করব। আর কেন ভ্যান্স এতটা ক্ষেপে গেলেন তার কারণও আপনাদের সামনে তথ্যসহ তুলে ধরব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই জেডি ভ্যান্সের সেই ভাইরাল হওয়া ভিডিওর একটু শুনে নিন, তারপরে আসবো এর বিশ্লেষণে। And I guess my message to them would be twofold. Number one, Donald J. Trump is the only head of state in the entire world who is sympathetic to the nation of Israel at this moment in time. And he happens to be the head of state of the world's superpower. If I was in the cabinet of the Israeli government, I might not be attacking the only powerful ally that I have anywhere left in the entire world. গল্পের শুরুটা 2026 সালের ফেব্রুয়ারিতে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মাসের পর মাস ধরে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পথে পরিচালিত করছিলেন। 11 ফেব্রুয়ারি ওভাল অফিসের বৈঠকে তিনি ট্রাম্পকে বোঝান, ইরানের সঙ্গে কোনো কূটনৈতিক আলোচনা করে লাভ নেই। ইরানকে শাস্তির একটাই পথ, আর সেটা হলো যুদ্ধ। নেতানিয়াহু ওই সময় ট্রাম্পকে কি বলেছিলেন? আমেরিকান বিভিন্ন সংবাদপত্র প্রশাসনিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধের আগে নেতানিয়াহু ইরান দখলকে অত্যন্ত সহজ কাজ বলে ট্রাম্পকে বুঝিয়েছিলেন। তিনি ট্রাম্পকে বলেন, ইরানে এখন খুব সহজেই শাসন পরিবর্তন করে দেওয়া যায়। ভ্যান্স এই প্রতিশ্রুতিগুলো মনে রেখেছিলেন। তার গতকালের বক্তব্যে তার রেশি উঠে এসছে। ট্রাম্প প্রশাসন এখন মনে করছে এটাই হলো নেতানিয়াহুর সবচেয়ে বড় পাপ। তিনি আমেরিকাকে একটি যুদ্ধে টেনে এনেছেন একেবারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। পরে দেখা যায় ইরানের শাসনের পতন তো হয়নি, বরং ইরান যুদ্ধক্ষেত্রে যথেষ্ট প্রতিরোধ করছে এবং আলোচনার টেবিলেও যথেষ্ট সক্রিয়ভাবে গোটা বিশ্বকে পাশে নিয়ে আসছে। এরপরেই ট্রাম্প বুঝতে পারেন নেতানিয়াহু তাদের ঠকিয়েছে। জুনের শুরুতেই পরিস্থিতি আরও চরমে পৌঁছয়। 2রা জুন অ্যাক্সিওস সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে ফোনে পাগল বলে গালি দিয়েছেন এবং লেবাননে ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করেছেন। লেবাননে ওই সময় প্রায় 4000 মানুষ নিহত এবং 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। ওই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, তুমি তো জেলে থাকতে, আমি তোমাকে বাঁচিয়েছি। তিনি উত্তেজিত হয়ে তখন বলেন, আমি তোমার পিঠ বাঁচাচ্ছি, এখন বিশ্বের সবাই তোমাকে ঘৃণা করে, তোমার জন্যই সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। না, এই ফোনালাপের কথা কিন্তু প্রকাশ্যে আসেনি, সংবাদ মাত্রই কেবল এটা ফাঁস করেছিল। আর এবার কিন্তু একজন মার্কিন শীর্ষকর্তা এটা প্রকাশ্যে বললেন। এমন নয় যে এটা দুই বন্ধুর একটু ঝগড়া হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে যাদের একটা ধ্যান ধারণা আছে তারা বিষয়টির গভীরতা বুঝে ফেলেছিলেন।
আসলে ট্রাম্প ওই সময় স্পষ্ট করে দিয়েছিলেন যে নেতানিয়াহু এখন আমেরিকার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। উল্টো দিকে ইসরায়েলের গণমাধ্যম এবং রাজনীতিবিদরা নেতানিয়াহুকে আক্রমণ করছেন এই বলে যে তিনি ট্রাম্পের কাছে মাথা নত করছেন। তাদের দাবি ট্রাম্প এখন ইসরায়েলকে 3টি যুদ্ধবিরতিতে বাধ্য করছেন, গাজায়, ইরানে এবং লেবাননে। এটা ইসরায়েল মানবে কেন? নেতানিয়াহু তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে? বন্ধুর কাছে তিনি সমস্যা, আর দেশের মধ্যে তিনি প্রবল সমালোচিত। দুদিক থেকেই চাপ। এবার আপনাদের লেবাননের একটা কথা বলি। সেখানে নেতানিয়াহুর একগুঁয়েমির মূল্য কিভাবে চোকাতে হয়েছে গোটা বিশ্বকে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পরেও নেতানিয়াহু এই একটি বিষয়ে মাথা নত করতে রাজি ছিলেন না, সেটা হলো লেবাননে যুদ্ধবিরতি। মনে করুন ওই সময় নেতানিয়াহু বলেছিলেন আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতি শুধুমাত্র সরাসরি আমেরিকা এবং ইরান সংঘাতের ক্ষেত্রেই প্রযোজ্য, লেবাননের ক্ষেত্রে নয়। ইসরায়েলি বাহিনী যথারীতি লেবাননে অভিযান চালিয়ে যাবে। কিন্তু ইরান বলেছিল ঠিক উল্টো কথা। ইরান জানিয়েছিল লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে তারা এই চুক্তি কিছুতেই করবে না। নেতানিয়াহুর একজন উপদেষ্টা সংবাদ মাধ্যমকে বলেছেন নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন যে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবানন ছাড়বে না। এই একগুঁয়েমি আমেরিকার ধৈর্যের সীমা পার করে দিয়েছে। নেতানিয়াহু যখন মার্কিন ইরান শান্তি চুক্তিতে বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করছেন, তখন ট্রাম্প বুঝতে পারছেন তিনি এমন একজনকে যুদ্ধে টেনে এনেছেন যিনি এখন যুদ্ধ শেষ করার নিয়মও মানছেন না। জেডি ভান্সের যে বক্তব্যটা আপনারা দেখলেন তাতে তিনি নেতানিয়াহুকে প্রশ্ন করেছেন, তোমার বিকল্প প্রস্তাব কি? এই বক্তব্যে জেডি ভান্স শুধু তার রাগই প্রকাশ করেননি, তিনি ইসরায়েলকে একটা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা মাত্র 9 মিলিয়ন মানে 90 লাখ মানুষের একটা ছোট্ট দেশ, আপনি প্রতিটি জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান শুধু হত্যা করে বের করে আনতে পারবেন? এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে একটা গভীর সত্য, কূটনীতিতে যেটা খুব গুরুত্বপূর্ণ। কীরকম? নেতানিয়াহুর পুরো রাজনৈতিক অস্তিত্ব নির্মিত হয়েছে একটা সহজ সূত্রের উপর, সেটা হলো হুমকি দাও, হামলা করো, যুদ্ধ করো, জিতে আসো। গাজায় এই সূত্র ব্যর্থ হয়েছে, লেবাননে এই সূত্রে ফাটল ধরেছে, ইরানের বিরুদ্ধে এই সূত্র একেবারে ডাহাফেল। আর এর ফলেই আমেরিকার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক এখন ভেঙে যাওয়ার মুখে। জেডি ভান্স স্বীকার করেছেন যে নেতানিয়াহু নিজের মুখে চুক্তির সমালোচনা এড়িয়ে গেছেন, কিন্তু তিনি তার চরম ডানপন্থী অংশীদার জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজানেল স্মোট্রিচকে দিয়ে চুক্তিটির সরাসরি বিরুদ্ধতা করিয়েছেন। এখানে নেতানিয়াহুর কৌশলটা স্পষ্ট। ট্রাম্পের ধমকের পরে তিনি নিজে সরাসরি আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন না, কিন্তু তার মন্ত্রীদের দিয়ে বলাচ্ছেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ গণমাধ্যমগুলোকে দিয়েও ট্রাম্পের দলকে তিনি আক্রমণ করছেন। এক প্রাইম টাইমে গদি মিডিয়ার উপস্থাপক জেডি ভান্সকে নিজ বলেছেন এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারকে ইসরায়েলের স্বার্থ বিক্রি করার অভিযোগে ইহুদি বিরোধী বলে আক্রমণ করেছেন। এটা অত্যন্ত বিপজ্জনক খেলা। নেতানিয়াহু মিত্রকে ধরে রাখতে পারছেন না, আবার শত্রুদের ঠেকাতেও পারছেন না। জেডি ভান্সের বক্তব্যের সার কথা হলো ইসরায়েল বিশ্বে এখন একা। এটা কোনো হুমকি নয়, এটা বাস্তবতা। জেডি ভান্স বলেছেন ইসরায়েলকে যে সমস্ত প্রতিরক্ষামূলক অস্ত্র রক্ষা করে তার 2/3 আমেরিকানদের হাতে তৈরি এবং আমেরিকান করদাতাদের টাকায় তা ইসরায়েলের হাতে গেছে। এই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে ইসরায়েল সামরিকভাবে টিকে আছে আমেরিকার উপর নির্ভর করে। মানে আমেরিকার দয়ায় আজ নেতানিয়াহুর এত বাড়বাড়ন্ত। Is that over the last 3 months, 2/3 of the defensive weapons that have protected your homeland have been built by American hands and paid for by American tax dollars. The problem for Israel is not Donald J. Trump. And anybody in Israel who thinks their biggest problem is the President of the United States needs to wake up and smell the reality of the situation that country is in. সেই আমেরিকা যখন বলছে যথেষ্ট হয়েছে, তখন নেতানিয়াহুর হালটা কি হয় সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। আর দেশের মানুষের কাছে তার ভাবমূর্তি কতটা ধুলোয় লুটিয়েছে তা আমি আমার আগের এপিসোডে বলেছি।
আর কয়েক মাস পরেই অক্টোবরে ইসরায়েলের নির্বাচন। নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষ এবং তার নিজের মিত্ররা একযোগে তাকে আক্রমণ করছেন। কয়েক মাস আগে তিনি দেখছিলেন এক ভিন্ন রাজনৈতিক দৃশ্যপট। আমেরিকার সঙ্গে মিলে তিনি ইরানকে পরাস্ত করবেন, তারপর নির্বাচনী বিজয় ভাসবেন। এখন পরিস্থিতি হয়েছে ঠিক উল্টো, আর ভোটে হারলে তার বিরুদ্ধে চলা দুর্নীতির মামলার ফাঁসও আরও শক্ত হয়ে তার গলায় চেপে বসবে। সেক্ষেত্রে তার জেল যাত্রা মোটামুটি সময়ের অপেক্ষা মাত্র। নেতানিয়াহুর ক্যালকুলেশনের মূল ভুলটা ছিল ট্রাম্পকে নিয়ে, আর জেডি ভান্সকে নিয়ে তার পরিকল্পনা ছিল আরও ভয়ঙ্কর। সেটা জানলে অবাক হবেন। নেতানিয়াহু বাঁচার শেষ চেষ্টা করেছিলেন তার কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদকে নামিয়ে। মোসাদকে দিয়ে তিনি আমেরিকার শীর্ষ নেতাদের উপর নজরদারি চালানোর চেষ্টা করেন। আমেরিকার প্রশাসনের কর্তা এবং বিরোধীদের গুরুত্বপূর্ণ নেতাদেরও তিনি নিজের পক্ষে আনার জন্যে জলের মতো টাকা খরচ করেছিলেন। তবে তার মূল লক্ষ্য ছিল জেডি ভান্স। একজন মার্কিন প্রশাসনের কর্মকর্তা আমেরিকার সংবাদ মাধ্যমকে সরাসরি বলেছেন, নেতানিয়াহু জেডি ভান্সের বিরুদ্ধে সরাসরি ইসরায়েলি অপারেশন চালিয়েছিলেন। এটা ভাবা যায়? ইসরায়েল তার সবচেয়ে বড় মিত্রের দ্বিতীয় শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে গোয়েন্দা অপারেশন চালাচ্ছে। এটা সত্যিই ভাবা কিন্তু অসম্ভব। নেতানিয়াহু নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত কতটা মরিয়া হয়ে পড়েছিলেন এটাই তার প্রমাণ। আর তাই তিনি মোসাদ এবং আমেরিকার ডিপ স্টেটকে দিয়ে আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতেও হস্তক্ষেপ করতে পিছপা হননি। এ নিয়ে আমি আগে একটা এপিসোড করেছিলাম, যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। আর তার এই পুরো চালটা ধরা পড়ে যাওয়ার পরে জেডি ভান্স নেতানিয়াহুকে এখন একহাত নিলেন। তবে এখানে একটা ঐতিহাসিক প্যাটার্ন আছে যা অনেকেই ভুলে যাচ্ছেন। 2015 সালে ওবামা প্রশাসন যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল, তখনও নেতানিয়াহু প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। তিনি সেই চুক্তিকে ঐতিহাসিক ভুল এবং মারাত্মক ত্রুটিপূর্ণ বলেছিলেন এবং সরাসরি এর বিরুদ্ধে বক্তৃতা করেছিলেন। এটাকে কূটনৈতিক জগতে একটি অসম্মান হিসেবেই ধরা হয়ে থাকে। তখন অবশ্য ট্রাম্প এবং তার দল নেতানিয়াহুর পাশে ছিল। তবে ওবামা এর পরেও ইসরায়েলকে $38 বিলিয়ন সামরিক সহায়তার বড় চেক লিখে দিয়েছিলেন। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় মার্কিন সাহায্য ছিল এটা। নেতানিয়াহু তখন ভেবেছিলেন বিরোধিতা করলেও কিছু না হোক, অন্তত শেষ পর্যন্ত টাকাটা তো মেলে। কিন্তু এবারের হিসাব একেবারে আলাদা। ট্রাম্পও কিন্তু ওবামা নন। নেতানিয়াহু প্রকাশ্যে চুক্তির সমালোচনা করতে পারছেন না, কারণ এবার ট্রাম্পই চুক্তি করেছেন। 2015 সালের মতো কংগ্রেসে গিয়ে বক্তৃতা দেওয়ার তার সুযোগও নেই। এই অসহায় অবস্থায় নেতানিয়াহুর রাজনৈতিক দেউলিয়াপানার প্রমাণ। তিনি এত বছর ধরে আমেরিকার উপর নির্ভর করে টিকে রয়েছেন। আমেরিকার সমর্থনকে নিজের ব্যক্তিগত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এখন সেই হাতিয়ারই কি তার বিরুদ্ধে? ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বলেছিলেন, সবাই তোমাকে ঘৃণা করে, সবাই ইসরায়েলকে ঘৃণা করে। এই কথাটির মধ্যে একটা ভয়ঙ্কর সত্য আছে। গাজায় 73,000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু, লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি। এইসব ঘটনার পরে ইসরায়েল আন্তর্জাতিক কূটনীতিতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে। ইউরোপ তার পাশ থেকে সরে গেছে, গ্লোবাল সাউথ সরে গেছে, এমনকি আমেরিকার তরুণ প্রজন্মের মধ্যেও ইসরায়েলের সমর্থন উল্লেখযোগ্যভাবে কমছে। তাই জেডি ভান্স যখন বলছেন ট্রাম্পই ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র, এটা আসলে একটা চরম সত্যি কথা। একসময় ইসরায়েলের পাশে ছিল পশ্চিম ইউরোপ, জাতিসংঘে আমেরিকার ভেটো এবং আরব বিশ্বেরও কিছু নীরব সমর্থক। আস্থা কমতে কমতে এখন মাত্র একজনই এসে ঠেকেছে, আর সেটাও আর থাকবে কিনা তাও নিশ্চিত নয়। জেডি ভান্স হোয়াইট হাউসে দাঁড়িয়ে বলেছেন, আপনি প্রতিটি জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান শুধু হত্যা করে বের করে আনতে পারবেন না। এই বাক্যটি কি নেতানিয়াহুর পুরো রাজনৈতিক জীবনের একটা নির্মম সমালোচনা? বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম প্রধানমন্ত্রী, কিন্তু দীর্ঘ মানেই সফল নয়। তিনি যত বেশি ক্ষমতায় থেকেছেন, তত বেশি ইসরায়েলকে একা করেছেন, তত বেশি আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা করেছেন দেশকে। জেডি ভান্সের বার্তার মূল বিষয়টি স্পষ্ট।
এই সংকটের সমাধান শুধু অস্ত্রে নেই, এবং যে নেতা শুধু অস্ত্রের ভাষাই জানেন, তার পতন কি কেউ আটকাতে পারবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।